Hello everyone, welcome back to this channel. WBCS Mains PYQ series ক্লাস নাম্বার 4 এ চলে এসেছি আমরা। অলরেডি 3টে ক্লাস চ্যানেলে আপলোড আছে। অনেকদিন এই সিরিজের ক্লাস দেওয়া হয়নি কারণ আরআরবি গ্রুপ ডির ক্লাস দিচ্ছিলাম এবং আমি একটু বিজিও ছিলাম। তো আবার এই সিরিজের ক্লাস আসছে এবং আই হোপ তোমাদের এই সিরিজটা খুব হেল্পফুল হবে। তো অ্যাজ ইউজুয়াল কোয়েশ্চেন থাকবে, তার সাথে অ্যাসোসিয়েটেড ডেটা থাকবে। যাদের নোট করার হবে নোট করতে পারো। পিডিএফ তো আমি প্রোভাইড করেই দেব এবং পিডিএফ রিগার্ডিং সমস্ত ইনফরমেশন আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে। আর এখানে দুটো চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, মানে ডেসক্রিপশন দেওয়া রয়েছে। জিকে জিএস বাই রোহিত, যেখানে তোমরা জিএস এর ক্লাসগুলো পাবে, এবং নোমানি ক্লাসেস, যেখানে তোমরা সায়েন্সের ক্লাসগুলো দেখছো। তো শুরু করা যাক আজকের ক্লাস। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, ট্রান্সফরমারে কোন রাশি অপরিবর্তিত থাকে? কোয়ান্টিটি দ্যাট রিমেইনস আনচেঞ্জ ইন এ ট্রান্সফরমার ইজ ভোল্টেজ, কারেন্ট, ফ্রিকোয়েন্সি নাকি কারেন্ট ডেন্সিটি? কোন রাশিটা অপরিবর্তিত থাকে? ট্রান্সফরমারের মধ্যে অপরিবর্তিত থাকে হচ্ছে ফ্রিকোয়েন্সি। কিভাবে একটা ট্রান্সফরমার কাজ করছে সেটা দেখবো। ট্রান্সফরমার হচ্ছে একটা মেশিন যেখানে চেঞ্জ করছে ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি সেম থাকছে, ভোল্টেজ চেঞ্জ করছে, নট এনার্জি। তাহলে প্রাইমারি সাইডে একটা সাপ্লাই ভোল্টেজ আসছে, সেই ভোল্টেজটাকে স্টেপ ডাউন করা হচ্ছে, তারপরে আমরা যে হাউস হোল্ড যে কারেন্ট, সেখানে সেই রিকোয়ারিং ভোল্টেজে সেই কারেন্টটা সাপ্লাই করা হচ্ছে। তাহলে এখানে একটা ইনপুট ভোল্টেজ আছে এবং সেই ইনপুট ভোল্টেজটা দেওয়া হচ্ছে ভিপি, এবং এই ভিএস হচ্ছে সেকেন্ডারি ভোল্টেজ, এবং নাম্বার অফ প্রাইমারি টার্নস, এই যে টার্নসটা দেখতে পাচ্ছ এটা, আর নাম্বার অফ সেকেন্ডারি টার্নস, সেটা তার রেশিওটা ইকুয়াল। আর প্রাইমারি কারেন্ট অ্যাম্পিয়ার, সেকেন্ডারি কারেন্টও অ্যাম্পিয়ার, এটা হচ্ছে তার রেশিওটা ইকুয়াল হচ্ছে, মানে যে প্রাইমারি ভোল্টেজ সেকেন্ডারি ভোল্টেজের রেশিও, প্রাইমারি টার্ন এবং সেকেন্ডারি টার্নের রেশিও, এবং প্রাইমারি যে কারেন্ট এবং সেকেন্ডারি কারেন্টের রেশিও, এই রেশিওটা কিন্তু মেনটেন হচ্ছে। কিভাবে? ওয়ার্কিং প্রিন্সিপাল কি? যখন একটা এসি ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে টু দ্য প্রাইমারি কয়েল অ্যান্ড অল্টারনেটিভ কারেন্ট আইপি ফ্লোস থ্রু ইট, এখানটাতে যখন একটা এসি ভোল্টেজ, মানে এসি কারেন্ট মানে অল্টারনেটিভ কারেন্ট, একটা সার্টেন ভোল্টেজ এটাকে অ্যাপ্লাই করা হচ্ছে, তখন এটার মধ্যে দিয়ে যাচ্ছে অ্যান্ড প্রডিউস অ্যান অল্টারনেটিং ম্যাগনেটিক ফ্লাক্স ফাই ইন দ্য কোর, এই কোরের মধ্যে একটা ম্যাগনেটিক ফ্লাক্স প্রডিউস করছে। উই অলরেডি স্টাডিড দ্যাট যদি একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর হয় তাহলে সেটা একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, সেই ম্যাগনেটিক ফ্লাক্সটা তৈরি করছে। দিস ফ্লাক্স লিঙ্কস উইথ দ্য সেকেন্ডারি কয়েল অ্যান্ড ইন্ডিউস অ্যান ইলেকট্রোমোটিভ ফোর্স in it according to the Faraday's law of electromagnetic induction. আমরা এটাও পড়েছি Faraday's law থেকে যে ম্যাগনেটিক ফ্লাক্স যদি একটা জেনারেট হয় তাহলে সেটা কারেন্টকে ইনডিউস করতে পারে। তাহলে সেইটাই এই ম্যাগনেটিক ফ্লাক্সটা কি করছে? কারেন্ট ইনডিউস করছে, এবং সেই কারেন্টটা এই যে সেকেন্ডারি কারেন্ট, এবং এই যে এখানে সেকেন্ডারি টার্নস রয়েছে, এবং সেটা আউটপুট একটা ভোল্টেজ দিচ্ছে। তাহলে এখানে একটা ভোল্টেজ ইনপুটে আসছে, সেটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করছে, এবং সেই ম্যাগনেটিক ফ্লাক্সটা একটা সেকেন্ডারি ভোল্টেজ যেটা আমরা আউটপুট পাবো তার জন্য একটা সেকেন্ডারি কারেন্ট ইনডিউস করছে, এবং আলটিমেটলি আমরা একটা আউটপুট ভোল্টেজ পাচ্ছি। তাহলে একটা ট্রান্সফরমার যেখানে যেটা একটা ইলেকট্রিক্যাল ডিভাইস যেটা ট্রান্সফার করছে এসি ইলেকট্রিসিটিকে ওয়ান সার্কিট টু অ্যানাদার সার্কিট ইন আ ওয়ে অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এবং এটা ইনক্রিজ করছে, স্টেপ আপ করছে, এবং ডিক্রিজ করছে, স্টেপ ডাউন করছে ভোল্টেজকে উইদাউট চেঞ্জিং দ্য ফ্রিকোয়েন্সি অর পাওয়ার। তাহলে এখানে ফ্রিকোয়েন্সি কিন্তু থ্রু আউট দ্য প্রসেস একই থাকছে। স্টেপ আপ যদি করতে হয় তাহলে কি হবে? তাহলে এনএস মানে সেকেন্ডারি যে টার্ন সেটাকে বেশি থাকতে হবে প্রাইমারি টার্নের থেকে, তাহলে এখানে কারেন্টটা ডিক্রিজ করে যাবে। স্টেপ আপ করছে কি? স্টেপ আপ করছে হচ্ছে ভোল্টেজকে যদি স্টেপ আপ করে তাহলে কারেন্ট ডিক্রিজ করবে, আর ভোল্টেজকে যদি ইনক্রিজ করে দেয় তাহলে কারেন্ট ইনক্রিজ করবে, কারণ ভোল্টেজ আর কারেন্ট ওটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে তার জন্য। ঠিক আছে, এখানে কি পয়েন্ট কি? ওয়ার্কিং প্রিন্সিপাল তো অলরেডি আমরা দেখলাম যে একটা এসি ভোল্টেজ সাপ্লাই করা হচ্ছে, অল্টারনেটিভ কারেন্ট পাস হচ্ছে, সেই অল্টারনেটিভ কারেন্ট একটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করছে, সেই ম্যাগনেটিক ফ্লাক্সটা একটা কারেন্টকে ইনডিউস করছে, এবং সেই ইনডিউস কারেন্টের জন্য একটা ইএমএফ ইনডিউস হচ্ছে সেকেন্ডারি কয়েলে, এবং সেটা আলটিমেটলি ভোল্টেজটা অ্যাপিয়ার্স করছে অ্যাক্রস দ্য লোড অ্যান্ড দ্য কারেন্ট ফ্লো করছে। তাহলে একটা ট্রান্সফরমার ভোল্টেজকে স্টেপ আপ করতে পারে, স্টেপ ডাউন করতে পারে ডিপেন্ডিং আপন দ্য রিকোয়ারমেন্ট, এবং সেটা ডিপেন্ড করছে কিসের ওপর? এই যে প্রাইমারি এবং সেকেন্ডারি যে টার্ন রয়েছে সেই টার্নের ওপর। এখানে মনে রাখতে হবে ওয়ার্কিং প্রিন্সিপাল হচ্ছে মিউচুয়াল ইন্ডাকশন। মিউচুয়াল ইন্ডাকশনের মাধ্যমে এই ট্রান্সফরমার ওয়ার্ক করছে। ইট চেঞ্জ ভোল্টেজ লেভেল বাট ডাজ নট চেঞ্জ ফ্রিকোয়েন্সি। অলরেডি উই স্টাডিড ইট
ইন অ্যান আইডিয়াল ট্রান্সফরমার ইনপুট ইকুয়ালস টু আউটপুট হবে, আইডিয়াল ক্ষেত্রে ইনপুট ইকুয়ালস টু আউটপুট হবে, বাট এটা ওই আইডিয়ালি পসিবল, অ্যাকচুয়ালি যখন আমরা রিয়েল ওয়ার্ল্ডে দেখি তখন কিছু লস অফ এনার্জি হয়। কোর মেটেরিয়াল হচ্ছে তৈরি সফট আয়রনে দিয়ে টু রিডিউস এনার্জি লস, এনার্জি লস যাতে কম হয় তার জন্য এখানে সফট আয়রন ইউজ করা হয়। অ্যাপ্লিকেশন হচ্ছে পাওয়ার ট্রান্সমিশন, মোবাইল চার্জার অ্যান্ড অ্যাডাপ্টার, ইলেকট্রনিক ডিভাইস অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস এবং ইন্ডাস্ট্রিয়াল এবং হোম অ্যাপ্লায়েন্সেসের ক্ষেত্রেও ট্রান্সফরমার ইউজ করা হয়। নাম্বার 2, লাইকেন কোন গ্যাসে অত্যন্ত সংবেদনশীল? লাইকেন ইজ এক্সট্রিমলি সেন্সিটিভ টু SO2, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড নাকি নাইট্রোজেন? লাইকেন ইজ মোর সেন্সিটিভ টু সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড যদি থাকে তাহলে লাইকেন কিন্তু সালফার ডাইঅক্সাইডের প্রতি অত্যন্ত সংবেদনশীল। লাইকেন হচ্ছে একটা সিম্বায়োটিক রিলেশনশিপ বিটুইন ফাঙ্গি অ্যান্ড অ্যালগি, ঠিক আছে? লাইকেন ইজ আ কম্পোজিট অর্গানিজম ফর্ম বাই দ্য সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন বিটুইন ফাঙ্গাস অ্যান্ড দ্য ফটোসিনথেটিক পার্টনার। এই ফটোসিনথেটিক পার্টনারটা অ্যালগি হতে পারে অথবা সায়ানোব্যাকটেরিয়া হতে পারে। সায়ানোব্যাকটেরিয়া ফটোসিনথেসিস করতে পারে, উই নো। তাহলে এটা একটা ইউনিক সিম্বায়োটিক পার্টনারশিপ। এখানে কি থাকে, স্ট্রাকচারের ক্ষেত্রে আপার লেয়ারে একটা ফাঙ্গাল লেয়ার থাকে, তারপরে অ্যালগি লেয়ার থাকে, তারপরে এখানটাতে লোয়ার কটেক্সেও একটা ফাঙ্গাল লেয়ার থাকে এবং এখানে রাইজিনস থাকে, মানে মূলের মতো একটা অংশ দেখতে পাচ্ছি। তাহলে এখানে ফাঙ্গাস রয়েছে যেটা হচ্ছে মাইকোবায়েন্ট এবং অ্যালগি অথবা সায়ানোব্যাকটেরিয়াম রয়েছে যেটা হচ্ছে ফাইকোবায়েন্ট। মাইকোবায়েন্ট কেন? কারণ এটা হচ্ছে প্রোভাইড করছে প্রোটেকশন অ্যান্ড ওয়াটার অ্যান্ড মিনারেলস দিচ্ছে, এবং এখানে যে অ্যালগি বা সায়ানোব্যাকটেরিয়াটা আছে সেটা পারফর্ম করছে ফটোসিনথেসিস এবং ফুড প্রোভাইড করছে। লাইকেন, যদি টাইপস অফ লাইকেন দেখি তাহলে ক্রাস্ট লাইক হতে পারে, লিফ লাইক হতে পারে, শার্ভ লাইক হতে পারে। এই সমস্তগুলোই লাইকেনের এক্সাম্পল। যেখানে ডেসক্রিপশন গুলো একটু দেখো, যেটা থ্যালাস লাইক স্ট্রাকচার হয়, এটা থ্যালাস লিফ লাইক স্ট্রাকচার হয়, এটা শার্ভ লাইক স্ট্রাকচার হয়, তার জন্য এটা এরকম। কি ফিচার্স হচ্ছে থাইলাকয়েড বডি, মানে কোনো ট্রু রুট স্টেম লিফ থাকে না, তার মানে এদের বডিটা কিন্তু ডিফারেন্ট বডি পার্টে ডিফারেন্সিয়েট হয়ে থাকে না। গ্রো করে রক, বার্ক, সয়েল, ওয়ালস, বিভিন্ন জায়গায় হতে পারে, এবং কোনো একটা জায়গাতে যদি ইকোলজিক্যাল সাকসেশন শুরু হয়, মানে কোনো একটা বেয়ার রক যার মধ্যে কোনো প্রাণের অস্তিত্ব নেই, সেখানে কিন্তু ফার্স্ট যে পায়োনিয়ার স্পিসিসটা আসে সেই স্পিসিসটা হচ্ছে লাইকেন। তার মানে লাইকেন হচ্ছে লাইফ ফর্ম তৈরি হচ্ছে যেখানে কোনো একটা বেয়ার রক আছে, যেখানে ইকোসিস্টেম তৈরি হচ্ছে, সেই ইকোসিস্টেম তৈরি হওয়ার সব থেকে প্রথমের যে অর্গানিজম তৈরি হয় সেটা হচ্ছে লাইকেন, ঠিক আছে? দে আর ভেরি হার্ড অ্যান্ড স্লো গ্রোয়িং, রেজিস্টেন্স টু এক্সট্রিম কন্ডিশন, অনেক এক্সট্রিম কন্ডিশনেও লাইকেন সার্ভাইভ করতে পারে, ক্যান গ্রো ইন প্লেস ওয়্যার ফিউ অর্গানিজম ক্যান সার্ভাইভ। যেহেতু এরা এক্সট্রিম কন্ডিশনে সার্ভাইভ করতে পারে, তাহলে যেখানে শুধুমাত্র কয়েকটা অর্গানিজমই সার্ভাইভ করতে পারছে সেখানেও কিন্তু আমরা লাইকেন দেখতে পাবো। রিপ্রোডাকশন অ্যাসেক্সুয়াল করতে পারে, সেক্সুয়াল করতে পারে। অ্যাসেক্সুয়াল যদি করে তাহলে সেটা সোরিডিয়া মানে স্মল গ্র্যানুয়াল ক্লাস্টার তৈরি করতে পারে, অথবা আউটগ্রোন অফ থ্যালাস মানে ওই কিছুটা বার্ডিং এর মতো দেখতে পাবো আমরা, এরা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। সেক্সুয়াল যদি করে তাহলে থ্রু দ্য ফাঙ্গাল পার্টনার, মানে ফাঙ্গি প্রডিউস করছে স্পোর, সেই স্পোরের মাধ্যমে এরা সেক্সুয়াল রিপ্রোডাকশন করছে। Found in a wide range of habitats, rock, tree, bark, soil, already এটা আমরা পড়লাম। ইভেন পোলার রিজিয়নের মধ্যেও ডেজার্টে কিন্তু লাইকেন দেখতে পাওয়া যায়। Pioneer species already বললাম, first to grow on the bare rock, help in the soil formation, soil formation এও লাইকেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। Indicator of air pollution, sensitive to air pollutant, used to detect SO2 pollution। তাহলে এখানে যেহেতু SO2 ওপর ভীষণভাবে সেন্সিটিভ, তার জন্য লাইকেন কিন্তু একটা ইন্ডিকেটর হচ্ছে এয়ার পলিউশনের। মেডিকেল ইউজার্স এর ক্ষেত্রেও কিছু লাইকেনে অ্যান্টিবায়োটিক, অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টিজ রয়েছে, তারা মেডিসিনাল পারপাসে ইউজ করা হচ্ছে। সোর্স অফ ডাই অ্যান্ড কেমিক্যালস ইউজড ইন লিটমাস, এই যে লিটমাস সেটাও কিন্তু লাইকেন থেকে আসে, পারফিউম বা ন্যাচারাল ডাইজ এর সোর্স হিসেবে ইউজ করা হয়। কিছু লাইকেন যেটা ফুড হিসেবে ইউজ করা হয়। এক্সাম্পল অফ লাইকেন পার্মেলিয়া, যেটা হ্যাবিটেট হচ্ছে টি বার্কে থাকে, এবং গ্রিন অ্যালগি হচ্ছে এখানে অ্যালগাল পার্টনার। আসনিয়া, যেটা হচ্ছে গ্রিন অ্যালগি হচ্ছে এখানে অ্যালগাল পার্টনার। এখানে নামগুলো নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট, জাস্ট একবার গো থ্রু করতে পারো। তাহলে লাইকেন হচ্ছে একটা সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন বিটুইন টু ডিফারেন্ট অর্গানিজম, ওয়ান ইজ ফাঙ্গাল পার্ট অর দ্য ফাঙ্গি পার্ট অ্যান্ড আদার ওয়ান ইজ ব্যাকটেরিয়া, মানে সায়ানোব্যাকটেরিয়া হতে পারে অথবা অ্যালগি হতে পারে। নেক্সট কোয়েশ্চেন,
নির্দিষ্ট অনুপাতের সূত্র বা ল অফ ডেফিনিট প্রপোর্শন কোন শাখায় প্রয়োগ করা হয়? ল অফ ডেফিনিট প্রপোর্শন ইজ ওবেড বাই স্টয়চিওমেট্রি, ইলেকট্রোমেট্রি, ফটোমেট্রি নাকি স্পেকট্রোমেট্রি? ল অফ ডেফিনাইট প্রপোর্শন মানে কি, যে না কোনো একটা মৌল যখন তৈরি হচ্ছে তখন তার মধ্যে একটা নির্দিষ্ট ওজন অনুপাতে তারা মিশে কিন্তু সেই মৌলটা তৈরি করবে, সেটা হচ্ছে স্টয়চিওমেট্রি প্রপোর্শন। ঠিক আছে, অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। Stoichiometry is the calculation of the amounts, mole, mass or the volumes of reactant and product involved in the chemical reaction using the balanced chemical equation. তার মানে আমরা যদি দেখি কার্বন প্লাস অক্সিজেন তৈরি করছে কার্বন ডাইঅক্সাইড, তাহলে এখানে 1 এখানে 1 এবং এখানে 1 মলিকিউল তৈরি করছে বা মোলস তৈরি করছে, তাহলে এটা হচ্ছে স্টয়চিওমেট্রি, এটা ব্যালেন্স একটা ইকুয়েশন। এখানে দুদিকেই আমরা রিঅ্যাক্ট্যান্ট এবং প্রোডাক্টের মধ্যে যে নাম্বার অফ অ্যাটমস সেটাও কিন্তু ব্যালেন্স রয়েছে। তাহলে এই ব্যালেন্স ইকুয়েশনের ক্ষেত্রে যতগুলো নাম্বার এখানে রয়েছে সেই নাম্বারটাকে নাম্বার অফ মোলস হতে পারে, মাসে হতে পারে অথবা ভলিউমে হতে পারে, সেটাকে আমরা বলছি স্টয়চিওমেট্রি নাম্বার। 10% ল কে প্রদান করেছিলেন? ওডম, লিন্ডারম্যান, টেনসলি নাকি ডারউইন? 10% ল ইজ প্রোভাইডেড বাই লিন্ডারম্যান। এখানে কি বলছে? 10% লতে বলছে যে একটা ফুড পিরামিডের বা এনার্জি পিরামিডের যখন আমরা একটা ট্রপিক স্তর থেকে অন্য ট্রপিক স্তরে যাচ্ছি তখন কেবলমাত্র 10% এনার্জি একটা ট্রপিক স্তর থেকে অন্য ট্রপিক স্তরে ট্রান্সফার হবে। বাকি 90% যে এনার্জি, সেই 90% এনার্জি সেই ট্রপিক স্তরে অবস্থিত অর্গানিজমগুলো নিজেদের মেটাবলিক অ্যাক্টিভিটি বা নিজেদের বডি মাসে কনভার্ট করে নেবে এবং সেই মাত্র 10% এনার্জি কিন্তু একটা ট্রপিক স্তর থেকে অন্য ট্রপিক স্তরে যাবে। তাহলে এখানে 100% ছিল, দেন 10, দেন 1, দেন 0.1, দেন 0.1, এরকম ভাবে যত উপরের দিকে টপিক স্তরে আমরা পৌঁছাবো তত কিন্তু 10% করেই যেতে থাকবে, বাকি 90% সেই টপিক স্তরেই কনজিউম হয়ে যাবে। সূর্যের তাপমাত্রা পৃথিবীর তুলনায় কত কেলভিন বেশি? টেম্পারেচার অফ দ্য সান কম্পেয়ার টু আর্থ ইজ মোর দ্যান ড্যাশ কেলভিন। 1000, 500, 5000 নাকি 1 লাখ কেলভিন? তাহলে সূর্যের তাপমাত্রা পৃথিবীর তুলনায় কত? 5000 কেলভিন বেশি। এখানে সানের লেয়ার এবং তার প্রপার্টি সম্পর্কে আমি একটা স্লাইড রেখেছি, এটা একটু পড়ে নেওয়া যাক। সানের একদম যে ভেতরের যে লেয়ারটা সেটাকে বলা হচ্ছে সান কোর, যার টেম্পারেচার অ্যারাউন্ড 15 মিলিয়ন ডিগ্রি সেন্টিগ্রেড এবং ডেন্সিটি ভীষণ হাই ডেন্সিটি, এবং দ্য কোর ইজ ওয়্যার দ্য নিউক্লিয়ার ফিউশন অকার প্রোভাইডিং এনার্জি। এখানে নিউক্লিয়ার ফিউশন রিয়াকশন হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়ামের মধ্যে এবং এনার্জি প্রডিউস করছে। তারপরের যে লেয়ারটা সেটা হচ্ছে রেডিয়েটিভ জোন, এইখানকার টেম্পারেচার হচ্ছে 2 to 7 মিলিয়ন ডিগ্রি সেন্টিগ্রেড। এনার্জি মুভস আউটওয়ার্ডস বাই দ্য রেডিয়েশন, এখানে ফোটনস এর মাধ্যমে রেডিয়েশনের মাধ্যমে এনার্জি মুভ করছে, তার জন্য এটাকে বলা হচ্ছে রেডিয়েটিভ জোন। কনভেকটিভ জোন, কনভেকটিভ জোনের টেম্পারেচার 5500 ডিগ্রি সেন্টিগ্রেড। হট প্লাজমা রাইজ এন্ড কুল প্লাজমা সিঙ্ক, এখানে একটা কনভেকশন চলছে, তাই এখানটা এটা হচ্ছে কনভেকটিভ জোন এবং এখানে কনভেকশন চলছে, মানে এই পার্টটা প্লাজমা যে স্টেট সেই প্লাজমা স্টেটে রয়েছে এবং এনার্জি এখানে ট্রান্সপোর্ট হচ্ছে বাই কনভেকশন। তাহলে এই কনভেকটিভ জোনের মধ্যে যেরকম ভাবে আমরা সমুদ্র স্রোত দেখি যে উপরের উষ্ণ জলটা নিচে আসছে, নিচের জলটা আবার উপরে যাচ্ছে, একটা কনভেকশন কারেন্ট ফ্লো করে, সেরকম ভাবে এই কনভেকটিভ জোনে সানের সেখানেও কিন্তু কনভেকশন হচ্ছে এবং এই কনভেকশনের মধ্যে এনার্জিটা ট্রান্সপোর্ট হচ্ছে এই লেয়ারে। তারপর একটা হচ্ছে ফোটোস্ফিয়ার, যেখানে টেম্পারেচারও অ্যারাউন্ড 5500 ডিগ্রি সেন্টিগ্রেড এবং যেটা হচ্ছে ভিজিবল সারফেস অফ দ্য সান। এবং তারপরটা হচ্ছে ক্রোমোস্ফিয়ার, যেখানে রেডিশ লেয়ার দেখতে পাওয়া যায় ফটোস্ফিয়ারের উপরে। এই কোয়েশ্চেনটা আসে যে ভিজিবল লেয়ার অফ দ্য সান কোনটা, সেটা হচ্ছে ফটোস্ফিয়ার। এবং দ্য আউটার পার্ট অফ দ্য সান ইজ কল্ড করোনা, যেখানে টেম্পারেচার হচ্ছে 1 to 3 মিলিয়ন ডিগ্রি সেন্টিগ্রেড and the outermost layer and the very hot but very thin extend millions of kilometer into space। তাহলে এই পার্টটা কিন্তু অনেক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে যে করোনা লেয়ারটা। সান ইজ নট সলিড, ইট ইজ মেড অফ হট গ্লোয়িং গ্যাসেস কল প্লাজমা। তাহলে এখান সানের ভেতরে যেই স্টেটটা রয়েছে সেই স্টেটটা সলিড নয়, সেই স্টেটটা কিন্তু প্লাজমা স্টেটে রয়েছে। প্লাজমা ইজ এ ফিফথ স্টেট অফ ম্যাটার, যেখানে এক্সট্রিম হাই টেম্পারেচারে যে পার্টিকলস গুলো আছে সেই পার্টিকলস গুলো চার্জ পার্টিকলস হয়ে যায় এবং সেই চার্জ পার্টিকল হয়ে সেটা মুভ করে এবং তার কাইনেটিক এনার্জি গ্যাসের থেকেও অনেক বেশি এবং তার এনার্জিও অনেক বেশি, সেটা হচ্ছে প্লাজমা স্টেট। সানের মধ্যে কিন্তু এই প্লাজমা স্টেটটা বিলং করছে।
সানের মধ্যে দুটো হাইড্রোজেন অ্যাটম কম্বাইন করে হিলিয়াম তৈরি করছে এবং প্রচুর এনার্জি প্রডিউস করছে এবং সেই এনার্জি যেটা রিলিজ করছে হিট এবং লাইটের মাধ্যমে। করোনাল মাস ইজেকশন CME, এখানে করোনা থেকে কিছু মাস ইজেকশন হয়। এই করোনাল মাস ইজেকশনও আমাদের কমিউনিকেশনে ডিস্টার্ব তৈরি করে, আমাদের যে স্যাটেলাইট গুলো আছে সেই স্যাটেলাইট গুলোতে এসে কমিউনিকেশনে ডিস্টার্ব করে, বা বিভিন্ন প্ল্যানেটের অ্যারাউন্ডে ঘুরছে বা বিভিন্ন স্পেসের যে সমস্ত এক্সপেরিমেন্টের জন্য যে সমস্ত স্যাটেলাইট গুলো দেওয়া হয়েছে সেগুলোতেও কিন্তু এই করোনাল মাস ইজেকশনের যখন ঝটকা আসে তখন কিন্তু সেটা ক্ষতিগ্রস্ত হয়। এখানে হচ্ছে এটা ইয়েলো ডর্ফ মেইন সিকোয়েন্স স্টার G2V মেইন সিকোয়েন্স স্টার এবং সারফেস টেম্পারেচার অ্যারাউন্ড 5500 ডিগ্রি সেন্টিগ্রেড, কোর টেম্পারেচার 15 মিলিয়ন ডিগ্রি সেন্টিগ্রেড, ডায়ামিটার 109 টাইমস বেশি আর্থের থেকে, মাস হচ্ছে 3,03,000 টাইমস অফ আর্থ, কম্পোজিশন যদি দেখি হাইড্রোজেন, হিলিয়াম এন্ড আদার যে সমস্ত গ্যাসেস আছে সেগুলো রয়েছে, এবং সারফেসে গ্র্যাভিটি অনেক বেশি, এবং এজ হচ্ছে 4.6 বিলিয়ন ইয়ার্স অ্যাকর্ডিং টু বিগ ব্যাং থিওরি। এবং সান প্রোভাইড এনার্জি ফর লাইফ অন আর্থ। সানলাইট আমাদের পৃথিবীতে পৌঁছতে টাইম লাগে 8 মিনিট 20 সেকেন্ডস, এবং সানস্পট যেটা কালার্ড এরিয়া উইথ স্ট্রং ম্যাগনেটিক অ্যাক্টিভিটি, যে সানস্পটটা এখানে ছবিতে দেওয়া ছিল, এই যে পটটা যেখানে ম্যাগনেটিক অ্যাক্টিভিটি খুব বেশি, মানে ওখানে যে ম্যাগনেটিক পাওয়ারটা সেটা অনেক বেশি। দ্য সান উইল রিমেইন স্টেবল অ্যানাদার 5 বিলিয়ন ইয়ার্স। ওকে, উইদাউট দ্য সানস দেয়ার উড বি নো লাইফ অন আর্থ। এটা তো নতুন করে বলার কিছুই নেই। আমাদের সোলার সিস্টেমের 99.86% অফ দ্য টোটাল মাস সান হোল্ড করে একা। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ মেটালয়েড? নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি একটি মেটালয়েড নয়? বোরন, সিলিকন, গ্যালিয়াম নাকি জার্মেনিয়াম? কোনটা মেটালয়েড নয়? মেটালয়েড মানে ধাতু কল্প, ঠিক আছে, উপধাতু লেখা আছে এখানে, ধাতু কল্প পড়তে পারি আমরা। বোরন, সিলিকন এগুলো হচ্ছে ধাতু কল্প। গ্যালিয়াম ইজ নট আ মেটালয়েড, গ্যালিয়াম হচ্ছে একটা মেটাল, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। গ্যালিয়াম কোন গ্রুপে রয়েছে? বোরনের নিচে আছে অ্যালুমিনিয়াম, তারপরে আছে হচ্ছে গ্যালিয়াম, গ্যালিয়াম হচ্ছে একটা মেটাল, বোরন হচ্ছে মেটালয়েড, সিলিকন মেটালয়েড এবং জার্মেনিয়ামও মেটালয়েড। Physical properties of metalloids. Physical property কি? এটা solid in room temperature, usually brittle হয় মানে ভঙ্গুর হয়, often have a metallic luster, অনেক সময় একটা shiny appearance থাকে মেটালের মতো, কিন্তু সেটা মেটালের মতো এদের কিন্তু durability নেই বা ductility বা malleability নেই। Moderate density and moderate melting and boiling point. Semiconductor তৈরি করে ইলেকট্রিসিটিতে, their conductivity lies between metals and non-metals and gradually increase with temperature. তাহলে এখানে টেম্পারেচার ইনক্রিজ করলে রেজিস্ট্যান্স কমে এবং কন্ডাক্টিভিটি ইনক্রিজ করে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে, কিন্তু কন্ডাক্টরের ক্ষেত্রে যদি টেম্পারেচার ইনক্রিজ করা হয় তাহলে রেজিস্ট্যান্স ইনক্রিজ করে, কন্ডাক্টিভিটি ডিক্রিজ করে, ঠিক আছে। কন্ডাক্টিভিটি মানে পরিবাহিতা, এটা কিন্তু গুলিয়ে ফেলবে না। কন্ডাক্টরের ক্ষেত্রে টেম্পারেচার ইনক্রিজ করলে রেজিস্ট্যান্স ইনক্রিজ করে এবং কন্ডাক্টিভিটি ডিক্রিজ করে। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে টেম্পারেচার ইনক্রিজ করলে রেজিস্ট্যান্স ডিক্রিজ করে, কন্ডাক্টিভিটি ইনক্রিজ করে, কারণ সেমিকন্ডাক্টরে যে এনার্জি গ্যাপটা, সেই এনার্জি গ্যাপটা কন্ডাক্টরের মতো একদম ব্যালেন্স ব্যান্ড এবং এনার্জি ব্যান্ডটা একসাথে মিশে নেই। আবার নন কন্ডাক্টর বা যারা ইনসুলেটর রয়েছে তাদের মতো ডিফারেন্সও না, কিন্তু এদের যেই মাঝখানে যে গ্যাপটা থাকে, যদি আমি তাদেরকে টেম্পারেচার দিই তাহলে এই গ্যাপটাকে পেরিয়ে যাওয়ার যে কাইনেটিক এনার্জি, সেই কাইনেটিক এনার্জিটা বেশি পায়, তার জন্য সেটা জাম্প করে যেতে পারে। কেমিক্যাল প্রপার্টিজ কি? দে রিঅ্যাক্ট লাইক মেটালস অর নন মেটালস ডিপেন্ডিং আপন দ্য রিঅ্যাকশন। তারা মেটালের মতো রিঅ্যাক্ট করতে পারে, নন মেটালের মতো রিঅ্যাক্ট করতে পারে ডিপেন্ডিং আপন দ্য কন্ডিশন। জেনারেলি ফর্ম কোভ্যালেন্ট কম্পাউন্ড, জেনারেলি কোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি করে। দেয়ার অক্সাইডস আর ইউজুয়ালি অ্যামফোটেরিক অর উইকলি অ্যাসিডিক। অ্যামফোটেরিক মানে যারা অ্যাসিডের সাথে মানে অ্যাসিডিক অ্যাপিয়ারেন্সও দিতে পারে, বেসিক অ্যাপিয়ারেন্সও দিতে পারে। শো ইন্টারমিডিয়েট ইলেকট্রোনেগেটিভিটি অ্যান্ড আয়োনাইজেশন এনার্জি। সিলিকন ইউজড ইন দ্য কম্পিউটার চিপস অ্যান্ড সোলার সেল। জার্মেনিয়াম ইউজড ইন দ্য সেমিকন্ডাক্টর অ্যান্ড দ্য ফাইবার অপটিক্স। বোরন ইউজড ইন হিট রেজিস্ট্যান্স গ্লাস লাইক বোরোসিলিকেট গ্লাস, যেটা ল্যাবরেটরি ইকুইপমেন্টে ইউজ করা হয় বোরোসিলের। অ্যান্টিমনি ইউজড ইন দ্য ব্যাটারিজ অ্যান্ড দ্য ফ্লেম রিটার্ডেন্টস। ওকে, নেক্সট কোয়েশ্চেন, সমুদ্রের জলের স্বাভাবিক পিএইচ কত? দ্য ইউজুয়াল পিএইচ অফ দ্য সি ওয়াটার রেঞ্জ ফ্রম। সি ওয়াটারের পিএইচ কিন্তু স্লাইটলি বেসিক হয়, কারণ সি ওয়াটারের মধ্যে প্রচুর সল্ট থাকে এবং সেই সল্টের জন্য তারা স্লাইটলি বেসিক ইন নেচার হয়। যদি আমরা
পিওর ফর্ম অফ ওয়াটার দেখি, তাহলে একটা ইউজুয়াল পিএইচ অফ পিওর ওয়াটার ইজ 7 নিউট্রাল, বাট যদি আমরা সি ওয়াটার দেখি সেক্ষেত্রে কিন্তু স্লাইটলি বেসিক ইন নেচার। তোমরা বলবে ব্লাডের পিএইচ কত, তোমরা বলবে ব্লাডের পিএইচ কত, অ্যান্ড আমাদের স্টমাকের পিএইচ কত। আর্টেমিসিন কোন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়? আর্টেমিসিন ড্রাগ ইজ ইউজড ইন ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েড নাকি পারটুরিটিস? আর্টেমিসিন ব্যবহার করা হয় ম্যালেরিয়া রোগের চিকিৎসায়। The element required for the synthesis of chlorophyll is manganese, iron, magnesium নাকি molybdenum? ক্লোরোফিলের সিনথেসিসের জন্য প্রয়োজনীয় হচ্ছে ম্যাগনেসিয়াম। ওকে, ম্যাগনেসিয়াম ইজ এসেন্সিয়াল ফর ক্লোরোফিল সিনথেসিস, কারণ ক্লোরোফিলের যে মেন মেটালটা রয়েছে সেটা কিন্তু ম্যাগনেসিয়াম, এবং ম্যাগনেসিয়ামের অভাবে উদ্ভিদ দেহে ক্লোরোসিস রোগ দেখা যায়, পাতাগুলো হলুদ হলুদ হয়ে যায়। The best quality coal is anthracite, peat, bituminous নাকি lignite? The best quality coal is anthracite, এবং অ্যান্থ্রাসাইডে কার্বন কন্টেন্ট অনেক বেশি থাকে। যত আমরা পিট, লিগনাইট, বিটুমিনাস থেকে অ্যান্থ্রাসাইডের দিকে যাব তত কার্বন কন্টেন্ট বেশি থাকবে এবং ময়েশ্চার কম থাকবে। তাহলে একটা সর্বোত্তমানের কোল বা উচ্চমানের কয়লা, সেটা কি দিয়ে আমরা বুঝতে পারছি যে তাতে কার্বন কন্টেনিং বেশি থাকবে এবং ময়েশ্চার কম থাকবে। তাহলে পিট হচ্ছে সব থেকে প্রাইমারি ডিকে প্লান্ট ম্যাটার, ইট সোয়ামস অ্যান্ড ব্লকস দ্য লো হিট কন্টেন্ট, এতে লো হিট কন্টেন্ট থাকছে, এবং অ্যান্থ্রাসাইড হচ্ছে হার্ড কোল যার মধ্যে সব থেকে বেশি হিট কন্টেন্ট থাকছে। মাঝখানে এই দুটো অবস্থান করছে, লিগনাইটকে বলা হয় ব্রাউন কোল এবং বিটুমিনাসকে বলা হয় সফট কোল। The use of living microorganism to degrade environmental pollutant is called, জীবন্ত অণুজীব ব্যবহার করে পরিবেশের দূষক অপসারণকে কি বলা হয়? পরিবেশের দূষক অপসারণকে বলা হয় বায়োরেমিডেশন। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। মানে এখানে কি করা হয়, বিভিন্ন অ্যালগি বা ফাঙ্গি বা কোনো একটা জীব ইউজ করে পলিউশন কমানো হচ্ছে, সেটাকে বলা হয় বায়োরেমিডেশন। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। ন্যানো রেমিডেশন এবং মাইক্রো রেমিডেশন কি? ন্যানো রেমিডেশন এবং মাইক্রো রেমিডেশনে ইউজ করা হচ্ছে ন্যানো মেটেরিয়ালস ইউজ করা হচ্ছে ন্যানো রেমিডেশনে এবং রিমুভ করছে পলিউটেন্টসকে, এবং মাইক্রো রেমিডেশনে ব্যাকটেরিয়া, ফাঙ্গি ইউজ করা হচ্ছে, কিন্তু বায়ো রেমিডেশনে লিভিং অর্গানিজম ইউজ করা হচ্ছে, দেয়ার বায়োলজিক্যাল প্রসেস টু রিমুভ, ডিগ্রেড অর দ্য নিউট্রালাইজ এনভায়রনমেন্টাল পলিউটেন্টস। তাহলে এখানে বায়োরেমিডেশন ইজ টাইপ অফ মাইক্রো রেমিডেশন হতে পারে, কিন্তু এখানে বায়োলজিক্যাল অর্গানিজমের তাদের বডির যে মেটাবলিজম সেটাকে ইউজ করা হচ্ছে। মানে এমন কোনো ব্যাকটেরিয়া বা এমন কোনো অ্যালগি যেটা ধরো সমুদ্রের মধ্যে যে অয়েল আছে সেটাকে ডাইজেস্ট করে নিচ্ছে নিজের মেটাবলিক অ্যাক্টিভিটির মাধ্যমে, সেটা হচ্ছে বায়োরেমিডেশন। ওকে, নেক্সট, ওয়াটার ইজ ডিসইনফেক্টেড উইথ, ওয়াটারকে মানে পানীয় জলকে জীবাণুমুক্ত করতে কি ব্যবহার করা হয়? পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ক্লোরিন, বোথ এ অ্যান্ড বি নাকি নাইট্রোজেন ডাইঅক্সাইড? এখানে দুটোই ব্যবহার করা হয়, পটাশিয়াম পারম্যাঙ্গানেটও ব্যবহার করা হয় এবং ক্লোরিনও ব্যবহার করা হয়। পটাশিয়াম পারম্যাঙ্গানেট অক্সিডেশন করে, জলের মধ্যে অক্সিডাইজ করে দিয়ে সমস্ত জীবাণুগুলোকে মেরে ফেলে। সেম ব্লিচিং ইউজ করা হয় যেটার মধ্যে ক্লোরিন থাকে, সেই ক্লোরিনটাও কিন্তু অক্সিডাইজ করে দিচ্ছে, যার ফলে জীবাণুগুলো মারা যাচ্ছে। Reindeer moss is actually a member of algae, fungi, bryophyta, lichen. So reindeer moss এটা হচ্ছে one type of lichen. Lichen সম্পর্কে অলরেডি আমরা ডিসকাস করে নিয়েছি আজকে প্রথম কোশ্চেনে, এখানে আবার দেওয়া আছে। আচ্ছা, which among the following sector use maximum commercial energy in India? ভারতের কোন খাতে সর্বাধিক বাণিজ্যিক শক্তি বা কমার্শিয়াল এনার্জি ব্যবহার হয়? হাউস হোল্ড সেক্টর, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি নাকি ট্রান্সপোর্ট? কোথায় হবে? সবথেকে বেশি ইন্ডাস্ট্রিতে হবে। The least albedo is noted in case of, নিম্নলিখিত কোনটির মধ্যে albedo সর্বনিম্ন? সয়েল, স্নো, অ্যাসফল্ট নাকি ফরেস্ট? সবথেকে কম হচ্ছে অ্যাসফল্টে। অ্যাসফল্ট কি হচ্ছে? যেটা দিয়ে রাস্তা বানানো হয়, ঠিক আছে। পিচ তো এখন আর ইউজ করা হয় না, এটা ব্ল্যাক কালারের। অ্যালবেডো মানে হচ্ছে যে কোনো সারফেসে যদি সানলাইট পড়ছে, সেই সানলাইটটা রিফ্লেক্ট করে যাচ্ছে, সেই রিফ্লেক্টেড সানলাইট মানে কতটা সেই সারফেসটা কতটা সানলাইট রিফ্লেক্ট করতে পারছে, সেই পাওয়ারটাকে বলা হচ্ছে অ্যালবেডো। তাহলে এটা যেহেতু ব্ল্যাক কালারের, এটা সব লাইটটাকে শোষণ করে নিচ্ছে, তাই এর অ্যালবেডো হচ্ছে সব থেকে কম।
আচ্ছা, অ্যালবেডো সম্পর্কে একটু ডিসকাস করা যায়। অ্যালবেডো হচ্ছে আর্টস রিফ্লেক্টিভিটি। অ্যালবেডো ইজ মেজার অফ দ্য রিফ্লেক্টিভিটি অফ আ সারফেস। একটা সারফেস কতটা রিফ্লেক্ট করতে পারছে, ইট ইজ দ্য রেশিও অফ দ্য সোলার রেডিয়েশন রিফ্লেক্টেড বাই আ সারফেস টু দ্য টোটাল সোলার রেডিয়েশন রিসিভ। তার মানে কতটা সোলার রেডিয়েশন রিসিভ করেছে এবং কতটা রিফ্লেক্ট করেছে তার রেশিওটাকে যদি আমি পার্সেন্টেজে নিয়ে যাই সেটা হচ্ছে আলবেডো। তাহলে আলবেডো ইজ আ ফ্র্যাকশন অফ অর দ্য পার্সেন্টেজ অফ ইনকামিং wave solar radiation that is reflected by a surface. সব থেকে বেশি অ্যালবেডো দেখতে পাওয়া যায় ফ্রেশ স্নোতে। স্নো যেহেতু একদম হোয়াইট কালারের, তাহলে ওটা সব থেকে কম লাইট অ্যাবজর্ব করছে, ম্যাক্সিমামটা রিফ্লেক্ট করে দিচ্ছে, যার জন্য যখন স্নো এরিয়াতে ট্রাভেল করে বা যে সমস্ত ফোর্সেস থাকে তারা কিন্তু সবাই গগলস পরে থাকে, ঠিক আছে, ব্ল্যাক কালারের গগলস পরে থাকে, যার জন্য যাতে তাদের চোখে সেই তীব্র লাইটটা না পড়ে। মানে ভাবো যে সানলাইট যতটা আসছে তার ম্যাক্সিমাম 80 to 90% রিফ্লেক্ট করে যাচ্ছে, তাহলে সেখানে অ্যালবেডো হচ্ছে সব থেকে বেশি। তারপরে সি আইসে, তারপর ডেজার্ট স্যান্ডে, তারপর ক্লাউড, তারপর গ্রাস, তারপর ফরেস্ট, তারপর ওশান, তারপর অ্যাসফল্ট বা ব্ল্যাক ডার্ক সয়েলের মধ্যে। ইম্পর্টেন্স কি, হাই অ্যালবেডো হচ্ছে মোর রিফ্লেকশন, লেস অ্যাবজর্পশন, কুলিং এফেক্ট দেখাবে, তার জন্য যেখানে স্নো রয়েছে সেখানে কুলিং এফেক্ট। লো অ্যালবেডো হচ্ছে মোর অ্যাবজর্পশন, হিটিং এফেক্ট দেখাবে। যত এই যে পিচ রাস্তাগুলো বা আমাদের বাড়ির আশেপাশে বা যে রোড গুলো আমরা দেখতে পাই, গরমকালে যখন তেতে যায় কত হিটিং এফেক্ট দেখতে পাওয়া যায়। স্নো অ্যান্ড আইস হ্যাভ দ্য হাই অ্যালবেডো, হেল্পিং টু কিপ পোলার রিজিয়ন কোল্ড। মেল্টিং অফ স্নো অ্যান্ড আইস রিডিউস অ্যালবেডো, কজিং মোর অ্যাবজর্পশন অ্যান্ড ফার্দার ওয়ার্মিং। তাহলে আইস যত মেল্ট করবে তত বেশি হিট অ্যাবজর্ব করবে আর্থ এবং তত বেশি গ্লোবাল ওয়ার্মিং হবে। তাহলে এখানে ডিফরেস্টেশন, আরবানাইজেশন যেটা রিডিউস করছে অ্যালবেডোকে এবং ইনক্রিজ করছে সারফেস টেম্পারেচার। তাহলে অ্যালবেডো যদি রিডিউস হয়ে যায় তাহলে সারফেস টেম্পারেচার ইনক্রিজ করে যাবে, ঠিক আছে। এখানে আইস অ্যালবেডো ফিডব্যাক অলরেডি যেটা বললাম সেটাই দেওয়া আছে আর একটু সুন্দরভাবে। আচ্ছা, একটা হচ্ছে প্ল্যানেটারি অ্যালবেডো, যেটা অ্যাভারেজ অ্যালবেডো অফ আর্থ অ্যাজ এ হোল, যেটা 0.30 or 30%। আর লোকাল অর দ্য সারফেস অ্যালবেডো, সেটা ডিপেন্ড করছে পার্টিকুলার সারফেসের উপর লোকালি কতটা অ্যালবেডো রয়েছে। তাহলে অ্যালবেডো হচ্ছে দ্য রেশিও অফ রিফ্লেক্টেড সোলার রেডিয়েশন ডিভাইডেড বাই দ্য ইনকামিং সোলার রেডিয়েশন, এটার রেশিওটা হচ্ছে অ্যালবেডো। Crucial component for the Earth's radiation balance, control surface temperature and climate, high albedo surface cooling, low albedo surface warming, important in the global warming and the climate change studies. ওকে, নেক্সট কোয়েশ্চেন। চন্দ্রযান 3 উৎক্ষেপণে লঞ্চ ভেহিকল ব্যবহার করা হয়েছিল, কোন লঞ্চ ভেহিকল? হুইচ লঞ্চার ইজ ইউজড ইন দ্য চন্দ্রযান 3? চন্দ্রযান 3 তে ইউজ করা হয়েছিল জিএসএলভি MK3 বা LVM3। অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। এই সবকটা লঞ্চ ভেহিকল সম্পর্কে আমরা একটুখানি দেখে নেব। জিএসএলভি এর ফুল ফর্ম হচ্ছে জিওসিনক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকল। এটা হচ্ছে একটা থার্ড স্টেজ ভেহিকল যার তিনটে স্টেজ রয়েছে, ঠিক আছে, যার তিনটে স্টেজ রয়েছে। ফার্স্ট স্টেজ হচ্ছে সলিড, তারপর লিকুইড, তারপর ক্রায়োজেনিক মানে যেখানে কুল টেম্পারেচারে ফুয়েল থাকছে সেটা হচ্ছে ক্রায়োজেনিক ইঞ্জিন ইজ ইন দ্য আপার স্টেজ। এবং এর সাইলেন্ট ফিচার হচ্ছে ফার্স্ট ফ্লাইট নিয়েছিল 2001 এ এবং ফার্স্ট সাকসেসফুল ফ্লাইট হচ্ছে 2003 তে। ইন্ডিজিনিয়াস ক্রায়োজেনিক স্টেজ ডেভেলপড বাই ইসরো, এটা ইন্ডিজিনিয়াসলি ডেভেলপ করা হয়েছে ইন্ডিয়ান ইসরো দ্বারা। অ্যান্ড সেকেন্ড হচ্ছে এলভিএসএম হচ্ছে লঞ্চ ভেহিকল মার্ক 3, যেটা আর্লিয়ার জিএসএলভি MK3 নামে পরিচিত ছিল এবং এটা একটা হেভি লিফট লঞ্চ ভেহিকল এবং এরও তিনটে স্টেজ রয়েছে, যার একটা হচ্ছে লিকুইড কোড, সলিড স্ট্র্যাপ, তারপর একটা লিকুইড, তারপর একটা ক্রায়োজেনিক ইঞ্জিন। এটা ইন্ডিয়ার যে নেক্সট জেনারেশন মিশন গুলো আছে তার জন্য একটা বেস তৈরি করে এবং এটা কিন্তু অনেকটা ওয়েট নিয়ে যেতে পারে, ঠিক আছে। লিফট অফ ওয়েট মাস হচ্ছে 640 টনস অ্যাপ্রক্স। এরপরে আসছে জিএসএলভি MK3 অর দ্য LVM3, যেটা হচ্ছে জিওসিনক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকল মার্ক 3। এটা ইন্ডিয়াস হেভি লিফট লঞ্চ ভেহিকল, এটা ক্যারি করতে পারে হেভিয়ার প্লেলডস অফ LEO GTO, মানে হেভিয়ার স্যাটেলাইট এটা লিফট করতে পারছে। এটাও 3 স্টেজ একটা স্যাটেলাইট লঞ্চ ভেহিকল। অ্যান্ড এর ক্ষেত্রে ফার্স্ট স্টেজ হয়েছিল 2014 এ, ইন্ডিজিনিয়াস ক্রায়োজেনিক ইঞ্জিন ইউজ ফর চন্দ্রযান 2, চন্দ্রযান 3, ওয়ান ওয়েভ গগনয়ান মিশন। তাহলে এই সমস্ত জায়গায় কিন্তু জিএসএলভি মার্ক 3 বা LVM3 ইউজ করা হয়েছে। এবং
নাম্বার 4 হচ্ছে পিএসএলভি, পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল। এক্ষেত্রে এটা হচ্ছে স্টেজ 4 ভেহিকল, ডিজাইন করা হয়েছে লঞ্চ করার জন্য স্যাটেলাইট টু দ্য লোয়ার আর্থ অরবিট বা এলইও অন দ্য সান সিনক্রোনাইজ অরবিট অর এসএসও, and it is called a workhorse of ISRO due to the high reliability. রিলায়েবিলিটি অনেক বেশি, তার জন্য এটাকে ইসরোর একটা গ্রেট সাকসেস হিসেবে দেখা হয়। এবং এর 4টে স্টেজ রয়েছে। ফার্স্ট ফ্লাইট হচ্ছে 1993 তে, হাই রিলায়েবল উইথ দ্য হাই সাকসেস রেট। এবং এখানে ইম্পর্টেন্ট যেটা দেখতে হবে, এটা ইউজ করা হয়েছিল চন্দ্রয়ান 1 এর জন্য, মার্স মিশন অরবিটাল মিশন এর জন্য কিন্তু পিএসএলভি ইউজ করা হয়েছিল। তাহলে চন্দ্রয়ান 2 তে ইউজ করা হচ্ছে LVM3, চন্দ্রয়ান 3 তেও তাই, গগনয়ান মিশনেও তাই। কিন্তু আগে যখন চন্দ্রয়ান 1 মিশন ছিল তখন কিন্তু পিএসএলভি ইউজ করা হয়েছিল। এখানে আমরা কি পয়েন্টস কি দেখছি, পিএসএলভি হচ্ছে বেস্ট ফর লো আর্থ অরবিট এন্ড দ্য পোলার দ্য সান সিনক্রোনাইজ মিশন, জিএসএলভি ইউজ ফর দ্য জিওসিনক্রোনাইজ স্যাটেলাইট, LVM3 হচ্ছে ইন্ডিয়াস হেভিয়েস্ট রকেট ফর হেভি পোলারাইড এন্ড ইন্টারপ্ল্যানেটারি মিশন। অল ভেহিকল আর ডেভেলপড বাই ইসরো, সবগুলোই কিন্তু ইসরো দ্বারা ইন্ডিজিনিয়াসলি ডেভেলপ করা হয়েছে। এখানে ওই ছকটাই দেওয়া আছে, জাস্ট একবার গো থ্রু করে নিয়ে ফার্স্ট ফ্লাইট কবে কবে হয়েছে এটাও কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। নেক্সট হচ্ছে ওশান থার্মাল এনার্জি কনজারভেশন, ওটিইসি থেকে তাপবিদ্যুৎ উৎপন্ন হয়। ওটিইসি ইনভলভস থার্মাল পাওয়ার জেনারেশন ফ্রম সি, রিভার, ওয়েটল্যান্ড নাকি লেক। ওশান আছে তো কোথা থেকে হবে, ওশান আছে তো সি থেকেই হবে। ওশান থার্মাল এনার্জি কনজারভেশন কি হচ্ছে এখানে, এটা একটা রিনিউয়েবল এনার্জি টেকনোলজি যেটা ইউজ করছে টেম্পারেচার ডিফারেন্স বিটুইন দ্য ওয়ার্ম সারফেস অফ দ্য সি ওয়াটার এন্ড দ্য কোল্ড ডিপ সি ওয়াটার টু জেনারেট ইলেকট্রিসিটি এন্ড প্রডিউস ইউজফুল বাই প্রোডাক্ট। তাহলে এখানে ওশান থার্মাল এনার্জি কনজারভেশন যেটা হচ্ছে একটা রিনিউয়েবল সোর্স অফ এনার্জি, যেখানে ওয়ার্মার সারফেস এবং কুলার সারফেসের মধ্যে যে টেম্পারেচারের ডিফারেন্স, এই টেম্পারেচারের ডিফারেন্সটাকে কাজে লাগিয়ে ইলেকট্রিসিটি জেনারেট করা হচ্ছে। প্রথমে কি করা হচ্ছে, যে ওয়ার্মার সি ওয়াটার ইনটেক করা হচ্ছে, এবং এই ওয়ার্মার সি ওয়াটার 25 to 30 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে, যেটাকে ওশান সারফেস থেকে নেওয়া হচ্ছে অ্যাবাউট 1 মিটার ডেপথ। ওয়ার্কিং ফ্লুইড, যেখানে ওয়ার্ম সি ওয়াটার হিট ইজ দ্য ওয়ার্কিং ফ্লুইড, যেখানে ওয়ার্কিং ফ্লুইডটাকে হিট করছে ইন আ ভ্যাকুয়াম ইভাপোরেটর টার্নিং ইনটু ভেপার, এবং সেই ভেপারটা দিয়ে টারবাইনটা ঘুরছে, এবং টারবাইনটা যখন ঘুরছে দেন হাই প্রেশার অ্যামোনিয়া ভেপার এক্সপ্যান্ড থ্রু আ টারবাইন ড্রাইভিং আ জেনারেটর টু প্রডিউস ইলেকট্রিসিটি। এখান থেকে ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে। আবার সেই ইলেকট্রিসিটি জেনারেট হওয়ার পরে কোল্ড সি ওয়াটার ইজ পাম্পড ইনটু 800 to 1000 মিটার ডেপথ টু কনডেন্স দ্য ভেপার ব্যাক টু লিকুইড। তাহলে এখানে হট ওয়াটার এবং কোল্ড ওয়াটার দুটোই নেওয়া হচ্ছে সি থেকে, এবং সেই ওয়াটার দুটোকে ইউজ করে যে ভেপারটা জেনারেট হচ্ছে সেই ভেপারটা দিয়ে টারবাইনকে ঘোরানো হচ্ছে, এবং টারবাইনকে ঘোরালে ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে। এবং ওয়ার্কিং ফ্লুইড রিসাইকেল হচ্ছে, যেখানে কনডেন্স অ্যামোনিয়া ইজ পাম্পড ব্যাক টু দ্য ইভাপোরেটর অ্যান্ড দ্য সাইকেল রিপিট। এখানে যেই অ্যামোনিয়াটা ভেপার হয়ে যাচ্ছিল সেই ভেপার অ্যামোনিয়াটাকে আবার কোল্ড করে কনডেন্স করে লিকুইড ফর্মে নিয়ে এসে আবার সেই সাইকেলের মধ্যে এন্টার করে দেওয়া হচ্ছে। তাহলে এখানে কুলড সি ওয়াটার ইজ রিটার্ন টু দ্য ওশান অ্যাট দ্য ডিফারেন্ট ডেপথ ইন দ্য মিনিমাল এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট। তাহলে এখানে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট খুব কম, পলিউশন অনেক কম, এবং এটা কিন্তু একটা রিনিউয়েবল সোর্স অফ এনার্জি। এখানে টাইপ অফ ওটিইসি যেখানে হচ্ছে ক্লোজ সাইকেল ইউজ করছে ওয়ার্কিং ফ্লুইড লাইক অ্যামোনিয়া মোস্ট এফিশিয়েন্ট অ্যান্ড ওয়াইডলি ইউজড। ওপেন সাইকেল যেখানে সি ওয়াটার ইটসেলফ ওয়ার্ক করছে অ্যাজ এ ওয়ার্কিং ফ্লুইড, স্টিম হচ্ছে সেটা থেকে প্রডিউস করছে ফ্রেশ ওয়াটার অ্যাজ এ কি আউটপুট। এবং হাইব্রিড সাইকেল যেখানে কম্বিনেশন অফ ওপেন অ্যান্ড কোল্ড দুটোতেই ইউজ করা হচ্ছে। এক্সাম্পল হাওয়াইয়ে, জাপানে, ইন্ডিয়াতে, চেন্নাইতে আছে, এবং ফ্রান্সেও এখানে প্লান্ট রয়েছে কিসের না, ওটিইসি বা ওশান থার্মাল এনার্জি কনজারভেশনের। ইম্পর্টেন্স, হেল্প ইন দ্য এনার্জি সিকিউরিটি, সাপোর্ট দ্য ক্লাইমেট চেঞ্জ মিটিগেশন, বেনিফিশিয়াল ফর দ্য আইল্যান্ড অ্যান্ড দ্য কোস্টাল নেশন, প্রমোটস দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট অফ ওশান। ওকে, বাই প্রোডাক্ট হচ্ছে ফেস ওয়াটার অ্যান্ড কোল্ড ওয়াটার অ্যান্ড মেরিকালচার অফ দ্য সি ফুড ফার্মিং, এবং কিছু মিনারেলস, তো এটাতে কিছু হার্মফুল ওয়েস্টেজ মানে হার্মফুল বাই প্রোডাক্ট তো তৈরি হচ্ছে না।
নেক্সট, দ্য ফলোইং অর্গানিজম ডাজ নট এক্সিবিট সেক্সুয়াল রিপ্রোডাকশন। নিচের কোনটা সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জনন দেখায় না? ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, ফাঙ্গি নাকি অ্যালগি? সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখায় না হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া সেক্সুয়াল রিপ্রোডাকশন শো করে না। তড়িৎ চুম্বকীয় আবেশে বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ইএমএফ এর দিক কোন সূত্র দ্বারা নির্ধারিত হয়? The direction of induced EMF during the electromagnetic induction is given by, অপশন এ হচ্ছে ফ্যারাডেজ ল, লেন্স ল, ম্যাক্সওয়েল ল নাকি অ্যাম্পিয়ার্স ল? অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর, লেন্স ল দ্বারা, বা যেটাকে আমরা লেঞ্জের সূত্র বলে পড়েছি যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট ছিলাম 11-12 এ। তো ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এটা কি বলছে? মাইকেল ফ্যারাডে দিচ্ছেন, যেখানে স্টেটমেন্ট হচ্ছে চেঞ্জিং ম্যাগনেটিক ফ্লাক্স থ্রু আ সার্কিট ইনডিউস ইএমএফ ইন দ্য সার্কিট। এখানে ফ্যারাডে বলছে যে যদি একটা চেঞ্জিং ম্যাগনেটিক ফ্লাক্স হয় তাহলে সেটা ইএমএফ কে ইনডিউস করবে, যেটা আমরা ট্রান্সফরমারের মেকানিজমে অলরেডি পড়লাম। আর এই যে ইনডিউস কারেন্ট, সেই ইনডিউস কারেন্টের যে ডিরেকশন কোন দিকে হবে সেটা পাচ্ছি আমরা লেঞ্জের সূত্র থেকে। দ্য ডিরেকশন অফ দ্য ইনডিউস কারেন্ট ইন such that it oppose the change in the magnetic flux that produce it। তাহলে এই ইনডিউস কারেন্টের ডিরেকশনটা এমন দিকে হবে যেন সেটা এই ম্যাগনেটিক ফ্লাক্স যেটা প্রডিউস হচ্ছে সেটাকে অপোজ করে। তার জন্য এখানে E equals to minus d phi by dt, ঠিক আছে? এখানে মাইনাস সাইনটা এই অপোজটাকে সিগনিফাই করছে। ম্যাক্সওয়েলস ল ডিসক্রাইব করছে ফান্ডামেন্টাল রিলেশনশিপ বিটুইন ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড দ্য চার্জ অ্যান্ড দ্য কারেন্ট ফর ফোর ম্যাক্সওয়েল ইকুয়েশন আছে সেখান থেকে। আর অ্যাম্পিয়ার্স ল সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড অ্যারাউন্ড আ ক্লোজ পাথ ইজ রিলেটেড টু দ্য ইলেকট্রিক কারেন্ট ক্লোজ বাই দ্যাট পাথ। এটা হচ্ছে অ্যাম্পিয়ার্স ল। বেসিক ফর্ম, ম্যাথমেটিক্যাল ফর্মটা দেখার দরকার নেই খুব একটা। ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইকুয়ালস টু মিউ 0 ইন্টু আই। ফ্যারাডেজ ল অলরেডি এটা আমি বলে দিয়েছি, তবুও একবার এক্সপ্লেন করে দিচ্ছি যে এখানে যদি একটা চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স হয় তাহলে এখানে একটা ইনডিউস কারেন্ট তৈরি হচ্ছে। অ্যাকর্ডিং টু দ্য ফ্যারাডেজ ল, whenever a magnetic field is linked with a circuit changes an EMF induced in the circuit, এবং এই EMF এর ডিরেকশন এমন দিকে হবে যাতে সেই ম্যাগনেটিক ফ্লাক্সটাকে অপোজ করছে, ঠিক আছে? এবং এই ইটা নাম্বার অফ টার্নস কতগুলো কয়েলের আছে সেটার সঙ্গে কিন্তু প্রপোর্শনালস হবে। এবং ডি ফাইটা হচ্ছে এখানে ম্যাগনেটিক ফ্লাক্স যার ইউনিট হচ্ছে ওয়েবার, এটা ইম্পর্টেন্ট। ইনডিউস ইএমএফ যার ইউনিট হচ্ছে ভোল্ট এবং টাইম যার ইউনিট হচ্ছে সেকেন্ড। Induced EMF exists only when there is a change in magnetic flux, যখন চেঞ্জ থাকবে তার জন্য এখানে এসি কারেন্ট দেওয়া হয়, ঠিক আছে, যেটা ডিরেকশন চেঞ্জ করছে। if the magnetic flux is constant no EMF is induced, যদি এসির জায়গায় ডিসি কারেন্ট আসে, যদি চেঞ্জ না হয় তাহলে কিন্তু কোনো EMF ইনডিউস হবে না। the magnetic flux of induced EMF is directly proportional to the rate of change of magnetic flux, কতটা রেট অফ চেঞ্জ, এটাই তো ডি ফাই বাই ডিটি, এটাই তো রেট অফ চেঞ্জ মাপছে। এই রেট অফ চেঞ্জটা হচ্ছে কতটা কতটা ইএমএফ ইনডিউস করবে সেটার সঙ্গে প্রপোর্শনাল। এন্ড এসআই ইউনিট অফ ম্যাগনেটিক ফ্লাক্স ইজ ওয়েবার, এটাও মনে রাখবো, এটা থেকেও কোয়েশ্চেন আসে। তাহলে আমরা ফ্যারাডেজ ল থেকে এটা জানতে পাচ্ছি যে যদি একটা চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স হয় তাহলে সেখানে একটা ইনডিউস ইএমএফ তৈরি হচ্ছে, এবং লেঞ্জের সূত্র থেকে আমরা এটা জানতে পাচ্ছি যে সেই যে ইনডিউস ইএমএফটা তৈরি হবে তার কারেন্টের ডিরেকশন এমন দিকে হবে যেটা অপোজ করবে চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্সকে, ঠিক আছে? এবং এই দুটো ল বেসিক প্রিন্সিপাল তৈরি করছে কনজারভেশন অফ এনার্জির। ম্যাক্সওয়েলস ল, গসেস ল অফ ইলেকট্রিসিটি, গসেস ল অফ ম্যাগনেটিজম, ফ্যারাডেস ল অফ ইন্ডাকশন এবং অ্যাম্পিয়ার ম্যাক্সওয়েল ল। এত ডিটেলসে যাওয়ার দরকার নেই, এই ইকুয়েশন গুলো দেখার কোনো প্রয়োজন নেই। জাস্ট এখানে স্টেটমেন্ট গুলো একটু দেখবে যে ইলেকট্রিক ফ্লাক্স থ্রু দ্য ক্লোজ সারফেস ইজ প্রপোর্শনাল টু দ্য এনক্লোজ চার্জ। তার মানে এখানে যতটা এনক্লোজ চার্জ থাকবে ততটা ইলেকট্রিক ফ্লাক্স তৈরি হবে, ঠিক আছে? এখানে মনে রাখার বিষয় হচ্ছে এই জায়গাটা যে ম্যাগনেটিক ফ্লাক্স প্রডিউস কখন হচ্ছে বা ম্যাগনেটিক ফিল্ড কখন প্রডিউস হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস তখনই হবে কারেন্টের দ্বারা যখন চেঞ্জিং এ ইলেকট্রিক ফ্লাক্স যখন চেঞ্জ হবে তখনই ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। এটা হচ্ছে অ্যাম্পিয়ার্স ল, যেটা বলছে আ লাইন ইন্টিগ্রাল অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যারাউন্ড আ ক্লোজ পাথ ইজ ইকুয়ালস টু মিউ 0 টাইমস অফ দ্য টোটাল কারেন্ট ইনক্লোজ বাই দ্য পাথ।
তাহলে এখানে বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, ডিএল হচ্ছে লেন্থ ভেক্টর, আর আই ই এন হচ্ছে নেট কারেন্ট এনক্লোজ, আর মিউ জিরো হচ্ছে পারমিয়াবিলিটি অফ দ্য ফ্রি স্পেস। এখান থেকে আমরা এটা বুঝতে পারছি যে ম্যাগনেটিক ফিল্ড circulates around a current carrying conductor and the magnitude of the B depends on the current enclosed. এই যে দুটো ফিজিক্যাল মিনিং রয়েছে, এই দুটো পয়েন্ট কিন্তু একটু নোট ডাউন করে নিতে পারো, যেখানে এটা বলছে যে একটা ম্যাগনেটিক ফিল্ড একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের অ্যারাউন্ডে তৈরি হচ্ছে এবং সেই ম্যাগনেটিক ফিল্ডের যে ভ্যালু সেটা ডিপেন্ড করছে কতটা কারেন্ট ওই পার্টিকুলার এরিয়াতে, মানে পার্টিকুলার কন্ডাক্টরের যে লুপটা তৈরি হচ্ছে সেখানে কতটা কারেন্ট এনক্লোজ রয়েছে। এটা মনে রাখতে হবে, ম্যাগনেটিক ফিল্ড মিউ জিরো ইন্টু আই ডিভাইড বাই 2πr। এটা যদি একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর হয় সেক্ষেত্রে। সলিনয়েডের ক্ষেত্রে এখানে নাম্বার অফ টার্নসটা আছে যেটা এখানে দেখানো হয়নি। দ্য ডিরেকশন অফ বি ইজ গিভেন বাই রাইট হ্যান্ড থাম্ব রুল and the valid for the steady or the constant current. It is one of the 4 Maxwell equation in the integral for or the steady cases. কারেন্ট এদিকে আর ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এই যে বাকি চারটে লাইনকে ডিফাইন করছে। যদি কারেন্ট ওপর দিকে যায় তাহলে এইভাবে আসবে, যদি নিচের দিকে করো তাহলে যেভাবে তোমার বাকি ফিঙ্গার্স গুলো রয়েছে সেটা তোমার ম্যাগনেটিক ফিল্ডটাকে ডিফাইন করবে। Okay, next question. When was the first paper mill established in India? কবে প্রথম পেপার মিল এস্টাবলিশ হয়েছিল? অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর 1849 খ্রিস্টাব্দে। এটা স্ট্যাটিক পোর্শন, মানে মনে রাখতে হবে, আর কিছুই না। কোয়েশ্চেন নাম্বার 21 বলছে একটি বস্তুর উপর যদি স্থির টর্ক বা ফিক্সড টর্ক প্রয়োগ করা হয় তাহলে কি উৎপন্ন হবে? অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, লিনিয়ার অ্যাক্সেলারেশন, অ্যাঙ্গুলার ভেলোসিটি নাকি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট? যদি একটা ফিক্সড টর্ক প্রয়োগ করা হয় তাহলে লিনিয়ার অ্যাক্সেলারেশন তো হবে না, অ্যাঙ্গুলার ভেলোসিটিও হবে না, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টও হবে না, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন তৈরি হবে। কেন তৈরি হবে? টর্ক কি বিষয়টা? টর্ক হচ্ছে একটা মোমেন্ট অফ ফোর্স, যেখানে টর্ক ইকুয়ালস টু আর ইন্টু এফ, মানে কতটা ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে এবং যেই পয়েন্টের অ্যারাউন্ডে, পাইভট পয়েন্টের অ্যারাউন্ডে ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে, সেই পয়েন্টটা থেকে যেখানটাতে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে তার যে ডিস্টেন্স সেটাই হচ্ছে আর। তাহলে পজিশন অফ ভেক্টর ফ্রম দ্য পাইভট টু দ্য পয়েন্ট অফ দ্য অ্যাপ্লিকেশন অফ ফোর্স, সেটার ক্রস প্রোডাক্ট হচ্ছে torque. তাহলে torque is a turning effect produced by a force for about a point of an axis. তাহলে এখানে একটা পয়েন্ট আছে, যেই পয়েন্টের অ্যারাউন্ডে মুভ করবে একটা টার্নিং এফেক্ট তৈরি করবে, সেটা হচ্ছে টর্ক। ম্যাগনিটিউড অফ টর্ক যদি আমরা বের করি তাহলে এটা হচ্ছে ক্রস প্রোডাক্ট, যেহেতু তাহলে আর এফ সাইন থিটা। সাইন থিটার ভ্যালু যদি 90 ডিগ্রি হয় তাহলে হচ্ছে ম্যাক্সিমাম টর্ক, যদি থিটার ভ্যালু 0 ডিগ্রি আর 180 ডিগ্রি হয় তাহলে কোনো টার্নিং এফেক্ট হবেই না। if force passes through the pivot তাহলে tau equals to 0 হয়ে যাবে, এটা টাউ, ঠিক আছে, টাউ। আচ্ছা, ডিরেকশন অফ টর্ক কিভাবে আমরা বের করব? গিভেন বাই দ্য রাইট হ্যান্ড রুল অফ ক্রস প্রোডাক্ট। কি হচ্ছে এখানে? পয়েন্ট অফ দ্য ফিঙ্গার অফ ইউর রাইট হ্যান্ড আর, অ্যান্ড এটা হচ্ছে আর এবং এটা হচ্ছে এফ। তাহলে থাম আমাকে টর্কের ডিরেকশন দেবে, ডিরেকশন অফ রোটেশন এই অ্যারাউন্ডে হবে, এই এখানে ফোর্স দেওয়া হচ্ছে এবং এটা হচ্ছে পাইভট পয়েন্টের মধ্যে ডিস্টেন্স। তাহলে এই মানে এই দিকের ফেসে যেখানে থাম্ব রয়েছে সেটা হচ্ছে আমাকে টর্ক দেবে। এবার থাম্ব যদি আউট অফ দ্য পেজ হয় তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ, যদি ইনটু দ্য পেজ হয় তাহলে ক্লকওয়াইজ। ইউনিট কি? ইউনিট হচ্ছে নিউটন ইনটু মিটার, যেহেতু এখানে নিউটন এটা, মিটার এটা, তাহলে নিউটন ইনটু মিটার, ডাইন ইনটু সেন্টিমিটার যদি সিজিএস এ দেখি। টর্ক হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি যেটা ডিপেন্ড করছে ম্যাগনিটিউড অফ ফোর্স এবং ডিস্টেন্স অফ দ্য পাইভট পয়েন্ট অ্যান্ড দ্য পয়েন্ট where the force is applied and produce a rotational motion. Net torque about a point decides the direction of the rotation. Net torque কত হচ্ছে সেটাই রোটেশনের ডিরেকশন ডিসাইড করবে। ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে tau equals to summation of tau equals to 0 হবে। রিয়েল লাইফ এক্সপ্রেশন কি? ওপেনিং অ্যান্ড ক্লোজিং অফ ডোর। যখন আমরা দরজাটার একটা জায়গায় ফোর্স অ্যাপ্লাই করছি তখন সেটা দরজাটা খুলছে, পুল পুশ দরজাতে লেখা থাকে। ইউজিং আ স্প্যানার টু টাইটেন আ নাট, সেটাও টর্কের এক্সাম্পল। টার্নিং আ স্টিয়ারিং হুইল, সেটা টার্নিং আ ট্যাপ, এগুলো হচ্ছে টর্কের এক্সাম্পল। তাহলে যেই পয়েন্টটাতে আমরা ফোর্স অ্যাপ্লাই করছি সেই পয়েন্টটা থেকে পাইভট, মানে যে পয়েন্টটা জয়েন করে রয়েছে তার ডিস্টেন্সটাই হচ্ছে টর্কের ভ্যালু, মানে এই ডিস্টেন্সটাই হচ্ছে আর এবং এই দুটোর ক্রস প্রোডাক্টই হচ্ছে টর্কের ভ্যালু। এবার
অ্যাঙ্গুলার ভেলোসিটি আর অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন সম্পর্কে একটুখানি দেখে নিই। অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে টাইম রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। অ্যাঙ্গুলার ভেলোসিটি জানতে গেলে আগে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট জানতে হবে। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টকে আমরা কিভাবে ডিফাইন করব? এই যে থিটা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গেছে, তাহলে এই পয়েন্টটা হচ্ছে থিটাটা হচ্ছে তার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। এই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম কতটা হচ্ছে সেটাই হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, যেটাকে ওমেগা দিয়ে ডিনোট করা হয়। এবং এর ইউনিট কি? এর ইউনিট হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড ইনভার্স 1। ঠিক আছে, লিনিয়ার ভেলোসিটি এন্ড দ্য রিলেশন। লিনিয়ার ভেলোসিটির সাথে রিলেশন কি? লিনিয়ার ভেলোসিটির সঙ্গে অ্যাঙ্গুলার ভেলোসিটির সম্পর্ক হচ্ছে লিনিয়ার ভেলোসিটি ইকুয়ালস টু অ্যাঙ্গুলার ভেলোসিটি ইনটু আর, রেডিয়াস অফ দ্য সার্কুলার পাথ। এবং এই অ্যাঙ্গুলার ভেলোসিটি এটাও একটা ভেক্টর কোয়ান্টিটি, যেহেতু ডিসপ্লেসমেন্ট রয়েছে, ডিসপ্লেসমেন্ট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। এবং এর ইম্পর্টেন্ট পয়েন্টস কি? ভেক্টর কোয়ান্টিটিতে অলরেডি বললাম। এবং ডিরেকশন অ্যালং দ্য অ্যাক্সিস অফ দ্য রোটেশন, ডিরেকশন ইজ গিভিং বাই দ্য রাইট হ্যান্ড থাম্ব রুল। এসআই ইউনিট হচ্ছে রেডিয়ান ইনটু সেকেন্ড ইনভার্স 1। 1 rotation equals to 2 pi radian, and if a body completes n rotation in a t time, তাহলে আমরা বলতে পারবো 2 pi into n by t। রাইট হ্যান্ড থাম্ব রুল অলরেডি অনেকবার বলেছি, আর বলছি না। If omega is constant, the body is said to have uniform angular velocity. যদি ওমেগা কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে আলফা ইকুয়ালস টু 0 হয়ে যাবে, তাহলে এখানে সেটা বলতে পারবো আমরা ইউনিফর্ম অ্যাঙ্গুলার ভেলোসিটি রয়েছে। লিনিয়ার কোয়ান্টিটি হচ্ছে ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার কোয়ান্টিটি হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, সিম্বল হচ্ছে থিটা, রিলেশন হচ্ছে s is equals to r into theta, ভেলোসিটি v, অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা, v is equals to ওমেগা into r, অ্যাক্সেলারেশন হচ্ছে at, যেটা হচ্ছে লিনিয়ার কোয়ান্টিটি, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন হচ্ছে আলফা, সেখানে at is equals to আলফা ইনটু r। তাহলে আমরা যদি লিনিয়ারে পৌঁছাতে চাই অ্যাঙ্গুলার থেকে, তাহলে অ্যাঙ্গুলারের সঙ্গে আমরা রেডিয়াস মাল্টিপ্লাই করে দিলে আমরা লিনিয়ারে পৌঁছে যাব। এখানে অ্যাঙ্গুলার কাইনেমেটিক্স এর যে ইকুয়েশন গুলো সেটাও দেওয়া রয়েছে, এখান থেকে অঙ্ক খুব একটা আসে না, দেওয়া যখন আছে একবারটি গো থ্রু করে নিতে পারো। এখানে অ্যাক্সেলারেশন দেওয়া রয়েছে সেম অ্যাজ এখানে, যেহেতু আমরা ডিসপ্লেসমেন্ট বাই টাইম করেছিলাম, এখানে ভেলোসিটি মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম, তাহলে এখানে র্যাড ইনটু সেকেন্ড ইনভার্স 2 হয়ে যাবে। সেম সবকিছুই এখানে, শুধু এটা দেখবে যে যদি আলফা কনস্ট্যান্ট হয় তাহলে বডি হ্যাজ ইউনিফর্ম অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, এবং যদি আলফা গ্রেটার দেন 0 হয় তাহলে স্পিড ইনক্রিজ করছে, এবং যদি লেস দেন 0 হয় তাহলে স্পিড ডিক্রিজ করছে। ক্লিয়ার? রিলেশন অলরেডি বলে দিয়েছি। We keep the food in refrigerator to prevent food from going bad due to, আমরা রেফ্রিজারেটরে কেন রাখি? রেফ্রিজারেটরে রাখি যাতে সেখানে ফাঙ্গাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশন না হয়। আচ্ছা, আমরা 50টা কোয়েশ্চেন রেখেছিলাম ক্লাসে, কিন্তু আমার মনে হচ্ছে 25টা কোয়েশ্চেনেই অনেকটা টাইম হয়ে যাচ্ছে, তো 25টা কোয়েশ্চেন করি, পরের দিন আরো 25টা করব। Next question, the internal energy of gas due to adiabatic expansion will be, adiabatic expansion এর ক্ষেত্রে internal energy কি হবে? adiabatic expansion এর ক্ষেত্রে internal energy decrease করবে। Which of the following is most likely to exhibit Tyndall effect? Tyndall effect কারা দেখায়? colloidal solution এবং suspension দেখায় Tyndall effect। তাহলে এর মধ্যে colloidal solution বা suspension কোনটা আছে? chalk powder and water mixture, এটা তো true solution তৈরি করবে না। potash alum water mixture তৈরি করবে true solution। sugar and water mixture true solution তৈরি করবে। potassium permanganate waterেও true solution তৈরি করবে, কিন্তু chalk powder আর water mixture true solution তৈরি করবে না। বাড়িতে ট্রাই করে দেখবে, বা যে কোনো পাউডার সেটা জলের মধ্যে দেবে, মিক্স করবে, দিয়ে লাইট পাস করবে, Tyndall effect দেখতে পাবে। তাহলে question number 25, which transition are studied by UV spectrometer? UV spectrometer দিয়ে কোন ধরনের ট্রানজিশন অধ্যয়ন করা হয়? রোটেশনাল, ইলেকট্রনিক, নিউক্লিয়ার নাকি ভাইব্রেশনাল? ঠিক উত্তর হচ্ছে এখানে ইলেকট্রনিক ট্রানজিশন। ইউভি স্পেকট্রোমিটারে ইলেকট্রনের ট্রানজিশন স্টাডি করা হয়। ঠিক আছে, তাহলে 25টা কোয়েশ্চেন আমরা ডিসকাস করলাম, কিন্তু তার সাথে অনেক কিছু পড়লাম থিওরিতে, সেটা আই হোপ তোমাদের 25টার অনেক বেশি কোয়েশ্চেনই ডিসকাস করা হলো। 25টা কোয়েশ্চেন দেখলে হবে না, ডিসকাশনটা দেখো, অ্যান্ড আই হোপ ক্লাসটা ভালো লাগবে। যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কোয়ারি থাকে, কমেন্ট সেকশনে ড্রপ করতে পারো, এবং এই কোয়েশ্চেনগুলো তোমাদের কেমন লাগছে বা এই সিরিজটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। পরের দিন আমরা বাকি 25টা কোয়েশ্চেন ডিসকাস করে নেবো, ক্লাস নাম্বার 5 দিয়ে দেবো সেটার নাম। এবং যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, এবং হাইপ অপশনটাতে একবার ক্লিক করো, তাহলে আমাদের ভিডিওটা বেশি মানুষের কাছে পৌঁছাবে। থ্যাংক ইউ অল, দেখা হবে নেক্সট ক্লাসে। আই হোপ তাড়াতাড়ি আসবে ক্লাস, কারণ কোয়েশ্চেন তো রেডি আছে, তো বাকি দিনে বাকি 25টা কোয়েশ্চেন আমরা ডিসকাস করে নেবো। থ্যাংক ইউ অল।